নমস্কার, আমি ডক্টর জ্যাকি গাঙ্গুলি, পার্কিনসন্স ডিজিজ অ্যান্ড মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্ট অ্যাট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা। আমরা আজকে আলোচনা করব পার্কিনসন পেশেন্টদের কী ধরনের পেশেন্টকে আমরা ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য সিলেক্ট করি। মোস্ট ইম্পর্টেন্টলি কাদের ক্ষেত্রে ডিবিএস করা হয় সেটা আমাদের ক্ষেত্রে আলোচনা করা দরকার। আমরা বলি যখন পার্কিনসন পেশেন্টদের অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট করা সত্ত্বেও আমরা পেশেন্টকে একটা গুড কোয়ালিটি অফ লাইফ দিতে পারছি না এবং পেশেন্টদের মোটর কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ করছে, যেরকম মোটর ফ্লাকচুয়েশান, মানে পেশেন্টের অন অফ ফ্লাকচুয়েশানস হচ্ছে, পেশেন্টের ডিসকাইনেশিয়া হচ্ছে, কিন্তু যে টাইমটাতে উনি অন থাকছেন সেই টাইমটা হয়তো উনি ভালো থাকছেন, কিন্তু সেই টাইমটা বেশিক্ষণ লাস্ট করছেন এবং পেশেন্ট অফ হয়ে যাচ্ছেন। এই ধরনের পেশেন্টরা অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট করার পরও যদি আমরা গুড কোয়ালিটি অফ লাইফ না দিতে পারি, আমরা ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারির জন্য এদেরকে সিলেক্ট করি। কিন্তু আনফর্চুনেটলি সমস্ত পার্কিনসন পেশেন্টদেরকে আমরা ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য সিলেক্ট করতে পারি না। নাম্বার ওয়ান, পেশেন্টকে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ রোগে আক্রান্ত হতে হবে, যেগুলো অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম, যেরকম মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, কর্টিকোবেসাল সিনড্রোম, প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি, এই ডিমেনশিয়া অফ লিভি বডি, এই ধরনের রোগগুলি পার্কিনসনের মতো, কিন্তু সেগুলো পার্কিনসন নয়। এগুলোকে বলি আমরা অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম। এই ধরনের অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম থাকলে তারা ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য মোটেই আইডিয়াল ক্যান্ডিডেট নয়। সুতরাং নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া, পেশেন্ট শুড হ্যাভ idiopathic Parkinson's disease. Number two, patient should not have significant dementia, মানে পেশেন্টের যদি ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি পরিমাণে থাকে তাহলে তাদের ক্ষেত্রে আইডিয়ালি ডিবিএস এর জন্য তারা ফিট নয়। ওই জন্য আমরা ডিপ ব্রেন স্টিমুলেশন করার আগে একটা ডিটেলড কগনিটিভ স্ক্রিনিং করি এবং তাতে দেখে নিই পেশেন্টের ভুলে যাওয়ার প্রবণতা কীরকম। যদি খুব সিগনিফিক্যান্ট ডিমেনশিয়া থাকে তাহলে তাদেরকে আমরা জেনারেলি ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য অন্তর্ভুক্ত করি না। নাম্বার থ্রি, পেশেন্টের ক্ষেত্রে আমরা অফ এবং অন স্কোরিং করি। সকালে যে ডোজটা সিন্ডোপার পেশেন্ট খায় সেই ডোজটাকে আমরা অফ রাখতে বলি এবং পেশেন্টকে দেখি যে অফ ফেজে আমাদের ইউপিডিআরএস মোটর স্কোরিংয়ের কত। তারপর পেশেন্টকে আমরা 200% অফ দ্য মর্নিং ডোজ অফ লিভোডোপা দিয়ে অন ফেজে আমরা আবার দেখি ইউপিডিআরএস এর মোটর স্কোর কত। এই অফ ফেজ আর অন ফেজের মধ্যে যদি আমরা দেখি যে অ্যাটলিস্ট 33% বেনিফিট ইন দ্য ইউপিডিআরএস পার্ট 3 মোটর স্কোরিং অফ অ্যান্ড অন, তাহলে আমরা সেই ধরনের পেশেন্টকে আইডিয়াল বলে মনে করি ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারির জন্য। নাম্বার ফোর, এজ ক্রাইটেরিয়া আমরা অলসো উই ডিসকাস, যেখানে আমরা বলি জেনারেলি 70-এর নিচে বা বেশিরভাগ ক্ষেত্রে 72-এর নিচে ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি করলে আমরা অনেক ভালো বেটার রেজাল্ট পাই। অ্যাকচুয়ালি বয়সকালে ব্রেনটা শোকাতে শুরু করে, সুতরাং অ্যাভাব 75 ডিপ ব্রেন স্টিমুলেশন করলে হয়তো অতটা বেনিফিট আমরা নাও পেতে পারি। সুতরাং আমরা এখানে সাজেস্ট করব যাদেরই পার্কিনসন্স ডিজিজে পেশেন্টরা আক্রান্ত রয়েছেন বা তাদের পরিবার বা তাদের ফ্রেন্ডরা আক্রান্ত রয়েছেন, ইমিডিয়েটলি মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্টের সাথে পরামর্শ করুন এবং দেখুন আপনার পেশেন্ট ডিপ ব্রেন স্টিমুলেশনের জন্য আইডিয়াল কিনা বা ফিট কিনা। যদি হয় তাহলে ডেফিনেটলি গো ফর ডিবিএস। সো সে ইয়েস টু ডিবিএস। থ্যাংক ইউ। Say yes to DBS.